অনেকে এসেছিল, তখন আমার চাচি গিয়ে আমাকে ধরলো, আমার আরেকটা ভাই এসে আমাকে ধরলো, তো আমি ভাইয়াকে ধরে চিৎকার করে করে কান্না করছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা ও শুভকামনা জানিয়ে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। সঙ্গে আছে আমি নাইম। আপনারা দেখছেন নিজুম ক্রিয়েটিভার্স স্টুডিও লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, আপনি আপনার গল্প বলতে পারেন আমাদের অনুষ্ঠানে। আপনি আপনার গল্প বলতে কল করুন স্ক্রিনে থাকা নম্বরে অথবা মেইল করুন আমাদের ঠিকানায়। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, ফিরে যাচ্ছি আমার গল্পেই। পরিচিত হব অতিথির সাথে। আপনার নাম? আমার নাম হচ্ছে রেহনুমা। রেনুমা। রেনুমার বয়স কত? আমার বয়স 24 বছর। রেনুমার বয়স 24 বছর। রেনুমার সঙ্গে আমরা পরিচয় সপ্তাহ এর মতো বলা চলে, এবং তার সঙ্গে আমার ফেসবুকে কথা হচ্ছিল, যেটা বলছিলাম রেনুমার একটু আগে। তো 24 বছর বয়স, এবং আপনি পড়ছেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, এবং আরও অনেক পরিচয় যেগুলো আমি তো অনুষ্ঠানে নেই, সেগুলো হয়তো আমি ইন ডিটেইলে যাব না আপনার গল্পের খাতিরেই। রেনুমা, আমি ফ্লোর দিয়ে আবার আগে একটু বলতে চাই যে আপনার জীবনে যা ঘটেছে এবং আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা অত্যন্ত সাহসী ভূমিকায় না আগালে এই ধরনের কথা লাখ লাখ মানুষের কাছে, এবং এরকম সুপার ডমিনেটিভ একটা শোতে, আমাদের শোতে যেখানে দেশ তো দেশেই, দেশের বাইরে থেকে আমি ফোন পাচ্ছিলাম যে এত মানুষ শোনে, সেইখানে এরকম একটা সাহসী স্টেপ কেন নিলেন? আপনার গল্পটা আমি জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি কেন, ওয়াই দিস শো, কেন আমার গল্পে লাখ লাখ মানুষকে বলেন আগ্রহ পোষণ করলেন? প্রথমত যে আমি আপনার শোগুলো প্রথম থেকে শুনে আসছিলাম, যে মানুষ কিভাবে তাদের জীবনের কথাগুলো এখানে এসে বলে সবার কাছে শেয়ার করে। দেখা যায় যে আমরা ভিতরে অনেক সময় আমাদের ব্যাপারগুলো ভিতরে রেখে আমরা ঘুমড়ে ঘুমড়ে অনেক সময় মানে কষ্ট ভোগ করি, যে আমরা কাউকে বলতে পারছি না, ভিতরে ভিতরে কষ্ট লাগে। সো কথাগুলো যদি আমরা কারো কাছে শেয়ার করি তাহলে হয়তো আমাদের একটু ভালো ফিল করব, অথবা সবাই জানতে পারবে, এবং আমার জীবনের ঘটনাগুলো থেকে হয়তো কেউ একটু মানে সচেতন হতে পারবে। এই জন্যই আর কি আমার ইচ্ছা হয় যে হ্যাঁ, আমি যাই, গিয়ে সবার সাথে আমার জীবনের গল্পটা শেয়ার করি, যাতে আমরাও নিজেকে একটু হালকা ফিল করি, প্লাস হচ্ছে সবাই জানতে পারে যে কিভাবে এরকম সমস্যা হলে ফেস করতে পারবে, অথবা হচ্ছে যে খাটিয়ে উঠতে পারবে সমস্যা থেকে। আমরা ইম্প্যাথাইজ অফকোর্স সেই জায়গা থেকে আমার বিষয়গুলো লজিক্যাল মনে হয়েছে বলি আমি আজকে ওখানে সুযোগ দিয়েছি। সো আমরা স্টোরি কন্টিনিউ করি। এপিসোডের ক্ষেত্রে একই নিয়ম হতেও পারে, আমার মনে হয় না আজকে ঘুমানোর সুযোগ হবে, তারপরেও বলছি যদি এরকম হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, সেক্ষেত্রে আপনি গল্পটা ওখান থেকে ইজিলি শুনতে পারবেন। সো আমরা শুরু করি। রেনুমা, যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে প্লিজ। আচ্ছা, প্রথমেই আমি শুরু করি আমার ছোটবেলা থেকে। আমরা 2 বোন, আর আমার বাবা অনেক ভালো একজন মানুষ ছিলেন, খুবই শান্তশিষ্ট, মানে কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি, আমাদেরকে কখনো গায়ে হাত তুলে নেই, এবং সবার কাছে আমার আব্বু অনেক প্রিয় একজন মানুষ ছিল। তো আমরা 2 বোনই আমার বাবার অনেক আদরের ছিলাম। স্পেশালি আমি এটা ছোটোবেলায়, যখন আমার 2.5 বছর বয়স, তখন আমার বাবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। আব্বু অলমোস্ট 11 মাসের মতো হসপিটালে ছিলেন। তখন থেকে আর কি আমাদের মোটামুটি আমাদের লাইফটা একটু চেঞ্জ হওয়া শুরু করে, যেহেতু আব্বু কাজ করতে পারতো না। তো দেখা যেত যে আমাদের গ্রামে বাড়িতে অনেক জমি জমা ছিল আর কি, তো সেখান থেকেই আর কি আমাদের মেইন ইয়াগুলো আসতো, খরচ টরচ সবকিছু আসতো, প্লাস আমার আম্মু জব করতো। আব্বু অসুস্থ হওয়ার পর থেকেই মানে মোটামুটি বলা যায় যে আমার আম্মু একটু মানে বদলে যাওয়া শুরু করে। দেখি বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে ফার্স্ট টাইম আপনারা নোটিস করলেন আপনার বড় বোনের সাথে আপনার বয়সে ডিফারেন্স কত? আমার আপুর সাথে আমার 6 বছরের পার্থক্য। আচ্ছা, তার মানে উনি হচ্ছেন রাইট নাও 20 এবং আপনি হচ্ছেন 24। ওকে, সো আপনি যখন 2.5 বছরে ছিলেন, আপনার বোন তখন বলা যেতে পারে 7 থেকে 8 বছর বয়স। 8 বছর এরকম। আচ্ছা, ওই সময় আপনার বাবা ফুললি হসপিটালে ফুললি হসপিটালে কি করতেন? উনি পেশে কি ছিলেন? আব্বু অ্যাক্সিডেন্টের আগে ব্যাংকে জব করতাম। আচ্ছা, তো ওই সময়ে মা খারাপ আচরণ করা শুরু করলো? মানে আপুই বেসিক্যালি আমাকে পেলেছে আর কি ছোটবেলা থেকে আমাকে, কারণ আম্মু বেশিরভাগ সময় হয়তো জবের কারণে বাইরে থাকতো, আব্বু অসুস্থ ছিল, সব দায়িত্ব আম্মুকে নিতে হতো। মাও তখন জব করতো? হ্যাঁ, আম্মু জব করতো। তো তখন থেকে আর কি আম্মু বাসায় আসলে দেখা যেত খুব অল্পতে রেগে যেত, তারপর অনেক খারাপ ব্যবহার করতো। তো এগুলো নিয়ে আর কি আব্বুর সাথেও আম্মুর একটু ঝামেলা শুরু হয়ে যায়, যে তুমি কেন বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করছো, এটা তো ঠিক করছো না তুমি। তো তখন থেকে আর কি বলা যায় যে আমাদের জীবনটা বদলে যাওয়া শুরু। ওই অ্যাক্সিডেন্টটা কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্টটা হচ্ছে আব্বু গ্রামের বাড়িতে যাচ্ছিল, আমাদের বাসা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিল। তো তখন আর কি একটা ট্রাক এসে ক্রিমপুর টাইপের ইয়েগুলো থেকে না, গ্রামের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, ওরকম একটা গাড়িতে আব্বু ছিল আর কি। একটা ট্রাক এসে উপরে উঠিয়ে দেয় দাঁড়িয়ে, স্টিয়ারিংটা যে থাকে, স্টিয়ারিংটা একদম আব্বুর পেটে ঢুকে যায়।
ঢুকে মানে খুবই ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট আব্বুর বাসারই কথা না এখন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দিয়েছিল জন্য আব্বু অ্যাক্সিডেন্টের পারে 14 বছরের মতো বেঁচেছিল বাট মানে যে অবস্থায় ছিল আব্বু হাঁটতে পারতো না আর 11 মাস পরে যখন আব্বুকে বাসায় নিয়ে আসা হলো তখন আব্বু হাঁটতে পারতো না আব্বু টোটালি হচ্ছে বিছানায় ছিল তো আম্মু তখন আর কি আব্বুকে অনেক টেক কেয়ার করেছে আব্বুকে হচ্ছে আমরা মানে যে ওয়াকার বেবিরা যখন ওয়াকার হাঁটে আমরা ওরকম করে আব্বুকে নতুন করে আব্বুকে বসানো শিখাইতে হয়েছে আব্বুকে দাঁড়ানো শিখাইতে হয়েছে ওয়াকারে করে আব্বুকে হাঁটাতে হয়েছে তো তারপর যাই হোক অনেক বছর পার হলো 2001-এ আমার বড় বোনের বিয়ে হয়ে যায় আচ্ছা আপুর খুবই অল্প বয়সে বিয়ে হয় তখন 14 বছর বয়স ছিল তো মানে অনেক ভালো ছেলে পেয়েছিল এজন্য হয়তো মানে বিয়ে দিয়ে দেয় আর কি 14 বছর বয়সে হ্যাঁ যখন 14 বছর তারপর 2001-এ বিয়ে হয় তারপর 2005-এ আপু দেশের বাইরে চলে যায় হাজবেন্ডের সঙ্গে আপুর হাজবেন্ড বাইরে থাকতো তারপর 2005-এ দেশের বাইরে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে তখন তো আমি একা একদম আব্বু আম্মু আমি এর মাঝে তো অনেক মানে কি বলবো নিজের মা সম্পর্কে আসলে এভাবে কথাগুলো বলতেও আমার খারাপ লাগছে তারপরে বলতে হয় 2005-এ আপু চলে যাওয়ার পর থেকে আর কি আম্মুর মানে ব্যবহারগুলো আরও বেশি খারাপ হওয়া শুরু করে আমার সাথে আব্বুর সাথে বাবা কি তখন জব করছে নাকি একদম বাবা বেসিক্যালি হচ্ছে যে অ্যাক্সিডেন্টের পর পরে বাবা জব করতো না কারণ বাবা হাঁটা চলাই তো অনেক বছর করতে পারেননি তারপর কিছু বাবার হচ্ছে যে কিছু মানে জায়গায় হতো টাকা দেওয়া ছিল বিজনেসের ইয়াতে ওখান থেকে কিছু আসতো ওখান থেকে আসতো প্লাস বাড়ি থেকে আসতো ওভাবেই আর কি আমাদের সংসার চলছিল তারপর 2006 সালে 2006 সালে আপনারা তখন কোথায় আপনারা কি তখন ঢাকাতে নাকি না তখন ঢাকাতে না আমরা তখন আমাদের বাড়িতে গেলেন কবে বাড়িতে গিয়েছি আমরা হচ্ছে 1 বছরের একটু বেশি সময় হচ্ছে ঢাকায় ছিলাম আচ্ছা তারপর হচ্ছে তখন থেকে আমরা বাড়িতে মানে 96-এর মানে কি মাসে অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আমার মনে নাই বাট আমরা হচ্ছে 13-14 মাসের মতো ঢাকায় ছিলাম তারপরে আর কি বাড়িতে চলে যাই বাড়ি কোথায় চলে গেলেন আমাদের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ চলে গেলেন আচ্ছা তো সিরাজগঞ্জে মানে হচ্ছে আপনার বাবার বাড়িতে চলে গেলেন না আমাদের বাসা আমরা যে বাসাটা তখন আমরা ভাড়া থাকতাম আমরা যে বাসাটা ভাড়া থাকতাম ওখানে 1 বছর বাবার এখানে থেকে ট্রিটমেন্ট করাতে হয়েছে বাবাকে শুধুমাত্র তারপর আমরা সিরাজগঞ্জে চলে যাই তো ওখানে আমাদের বাসা ছিল ওখানে আমরা যাই গিয়ে ওখানে থাকি আর কি আম্মু কিছুদিন পরে হচ্ছে জয়েন করে আম্মু আগেও জব করতো সেম জবটাতে আম্মু আর কি জয়েন করে আচ্ছা আর আব্বু হচ্ছে ওই টুকটাক মানে বিশেষত হাঁটাচলা করা নিষেধ ছিল বলেছিল যে যতটা সম্ভব রেস্ট নিতে তো আব্বু এরকম মানে জবে আর যাওয়া হয়নি তো টুকটাক বিজনেস করতো এভাবে চলতো আর কি আমাদের তো তারপরে হচ্ছে 2006 সালে একটা ঘটনা আমি দেখি আর কি মানে আমি ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে আমি যখন আম্মুর বেডরুমের দিকে যখন আমি গেলাম তো গিয়ে আর কি আমি খুবই আপত্তিজনক একটা আমি দেখি সো তারপর থেকে কি আমার আম্মুর প্রতি আমার বাবা কোথায় তখন আমার আব্বু তখন বাইরে ছিল বাইরে বলতে বাইরে হচ্ছে আব্বু ব্যবসার কাজে বাইরে গিয়েছিল একটা শপ ছিল ওখানে আব্বু ওই শপে গিয়েছিল আর কি আচ্ছা সো আমি যেই আপত্তিকর অবস্থাটা দেখলাম এটা কি ফার্স্ট টাইম নোটিস করলাম হ্যাঁ আমি ফার্স্ট টাইমই নোটিস করলাম এরকম কিছু তো তখন আপনি স্কুলে পড়েন তখন আমি মেবি ক্লাস 7-এ পড়ি স্কুলে করে আমি তখন যে আপনি এমটি চলে যান হ্যাঁ আমি তখন স্কুলে পড়ি তো তারপর ওটা দেখার পর থেকে আম্মুর তো আমি প্রচণ্ড ভয় পেতাম মানে দেখা যেত যে আম্মু কিছু একটা বলা অথবা একটু জোরে কথা বলি আমি ভয় পেয়ে যেতাম আমি বুকের ভিতর কাঁপুনি শুরু হয়ে যেত যে এখন কি হবে তো তারপরে ওই ঘটনাটার পরে আমি জাস্ট রুমে ঢুকে ওকে যখন দেখেছি সাথে সাথে আমি রুম থেকে বের হয়ে গিয়েছি আর কি আমি আমার রুমে চলে গেছি তো তার কিছুক্ষণ পরে আম্মু এসেছে আমার রুমে তো এসে আমাকে বলছে যে যা দেখেছো সেটার জন্য বাবাকে না বলা হয় যদি বলো তাহলে কিন্তু তোমার খবর আছে আচ্ছা মা আপনাকে সবসময় এই ধরনের শাসনই করলো বিষয়টা নিয়ে শাসনই করলো তারপর আমি তো প্রচণ্ড আমি আগেই বলেছি যে আমি প্রচণ্ড ভয় পেতাম আম্মুকে তো আমি আর কিছু বলি না বাবার আসার পরও কিছু বলি না তো
তো তারপর এভাবেই চলছিল। এরপরেও আরো কয়েকবার আমি এরকম ঘটনা আমার চোখের সামনে দিয়ে হয়েছে, কারণ ওই দিনে আমি দেখার পর থেকে আসলে আম্মুর একটা ভয় কেটে যায় যে হ্যাঁ, আমি তো বাবাকে কিছু বলি না, আমি কিছু বলবো না। তো আমার সামনে এরকম ঘটনারও অনেকবার হয়েছে, বাট আমি বাবাকে কিছু বলতে পারি নাই আর কি। তো তারপরে গিয়ে আমরা ২০০৭ সালে আমরা নিজেদের বাসা করি। সিরাজগঞ্জে। নিজেদের বাসায় করার পরে ওখানে আমরা শিফট হই। তো তারপর ২০০৯ সালে হঠাৎ করে একদিন আমার আব্বুর প্রচন্ড অসুস্থ। আমাদের জি পারিবারিকভাবে বেড়ে ওঠা, সেখানে সে ফোকাস করেছে, সেখানে যে ঘটনাটা আপনারা শুনেছেন এটা একটা অনভিপ্রেত ঘটনা। কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষ যখন যে কাজ করে তার নিজস্ব একটা যুক্তি থাকে, তার নিজস্ব একটা লজিক থাকে। আমরা যখন যেহেতু একটা সামাজিক জীব, আমাদের ধর্মীয় অনুশাসন আছে, আমাদের রীতিনীতি শিষ্টাচার মেনে চলতে হয়, সেটা পরিবারের মধ্যে আছে, সামাজিকতার জায়গাটা আছে। কিন্তু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো হয়তো এইভাবে কখনো ফোকাস করা হয় না, এবং ফোকাস করার প্রয়োজনটা কি সেটাও হয়তো প্রয়োজন মনে করেন না অনেকেই। কেন আজকে রেহনুমার জীবন গল্পটা এখানে প্রচার করা হচ্ছে? আমরা মনে করি শুধু রেহনুমা একটা মেয়ে না, রেহনুমার মধ্যে একটা ছেলেও পরিবারে অনেক সময় অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করতে পারেন, যেটা তার বয়সে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং সেটা বিপজ্জনক হয়ে যেতে পারে তার বড় হয়ে ওঠার জন্য, ভয়ঙ্কর রকমের ইম্প্যাক্ট তৈরি করতে পারে, যেটা আমরা অনেক সময় বাইরের দেশে অনেক নামি দামি অ্যাওয়ার্ড পাওয়া মুভিতে দেখি। আমি শুধু আজকের এই ঘটনাটা এই কারণেই ফোকাস করতে যাচ্ছি আপনাদেরকে, যে একটা ভয়ঙ্কর রকমের একটা প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও একটা মানুষ চেষ্টা করলে, তার যদি ইচ্ছা থাকে, তাহলে সে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে পারে। আসলে কি গল্প সেটা বলছে। একটু সামনের দিকে আগাতে চাই। আমি বারবারই পড়ি, গল্পে কাউকে, কোনো ক্যারেক্টারকে, আমাদের যে গল্পগুলোর ওর যে গল্পটা বলছে সেখানে যাদের রেফারেন্স এখানে আসবে তাদের প্রত্যেকের প্রতি আমাদের সমান সম্মান, এবং ওর জীবনে ঘটে যাওয়া ওর অ্যাঙ্গেল থেকে দেখা কোনো একটা ঘটনা, সেটা ওর জন্য পজিটিভ কিংবা নেগেটিভ। কিন্তু যাদের জীবনে কোনো জিনিসগুলো ঘটেছে সেটা তাদের জীবনে কখনো পজিটিভ, কখনো নেগেটিভ, তাদের গল্পগুলো যদি আমরা আনতে পারতাম, তাহলে তো বিষয়টাকে অন্যরকমভাবে আপনার কাছে ধরা যেত। সুতরাং আমাদের এই গল্পটাকে কাউকে হেট করার নেই, আমরা বরং ম্যাচিওরলি অ্যাক্ট করি, আমরা বরং গল্পটাকে আমাদের চিন্তার জায়গাটা থেকে একটু রেসপেক্টের চোখে দেখি। কারণ আপনি যেটাকে অন্যের সমস্যা মনে পাচ্ছেন, সেই সমস্যা কিন্তু আপনারও হতে পারে। ২০০৯ সালের মে মাসে আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আচ্ছা। মে মাসের ২৬ তারিখ ছিল, ২৫ তারিখ। ২৫ তারিখ রাত ৮টার দিকে হঠাৎ করে, তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, ঝড় বৃষ্টির সময় ছিল, তো প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিল, ডক্টরের কাছে যাব সেরকম সিচুয়েশন ছিল না। তো হঠাৎ করেই ৯টা থেকে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় আব্বুর। তো আব্বু, এখন আমি ফোন করছিলাম হসপিটালে যে অ্যাম্বুলেন্স পাঠানো যাবে কিনা, তো ওরা বলতেছে আমাদের কাছে কোনো অ্যাম্বুলেন্স এখন নেই, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওখানে গিয়েছে সব অ্যাম্বুলেন্স আর কি। কোনো হসপিটালেই কোনো অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল ছিল না। তো এদিকে আমার মা কিন্তু পাশের রুমে ছিল, কিন্তু তাকে আমি বারবার ডাকছি যে আব্বুর প্রচণ্ড খারাপ লাগছে, তুমি আসো, আমি তো কিছু বুঝতে পারছি না। বলছে আমি গিয়ে কি করব, আমার কি করার আছে। তো এভাবেই আর কি রাত কেটে যায়। প্রায় যখন ২:৩০ বাজে, তখন আব্বু বলে যে আমার একটু ভালো লাগতেছে, তো তুমি তোমার রুমে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা সকাল হোক তখন আমরা ডক্টরের কাছে গিয়ে আমরা দেখে আসব, চিন্তা করো না। বাট আমি বুঝতে পারছিলাম যে আব্বু আসলে আমাকে এমনি বলছে, কারণ আমি খুব টেনশন করছি, আমি আব্বুর পাশে বসে আছি, ইভেন আমি কান্নাও করছিলাম। তো তারপর আব্বু বলল যে তুমি রুমে যাও, গিয়ে ঘুমাও, আমি সকালে তোমাকে ডেকে দিব, তারপর আমরা ডক্টরের কাছে যাব। না, আমার আব্বু এত কষ্ট পাচ্ছিল, আমি বারবার আম্মুর কাছে গিয়ে রিকোয়েস্ট করছিলাম যে তুমি একটু আসো, তুমি আব্বুকে দেখো, বাট আম্মু আসছিল না। তার আগে কি আপনার আব্বু আম্মুর মধ্যে কোনো ঝগড়া দেখেছেন? কোনো ঝগড়া হয়নি। আমি তো আপনাকে প্রথমে বলেছি আমার আব্বু খুবই শান্ত একজন মানুষ ছিল। সে কারোর সাথে কখনো কোনো ঝগড়া করতো না। লাইক আম্মু যদি কখনো রাগারাগিও করতো, চিল্লাফাল্লাও করতো, আব্বু কিছু বলতো না, আব্বু চুপ হয়ে থাকতো। তারপর আমি আমার রুমে চলে যাই। তো হঠাৎ করে প্রায় ১০-১৫ মিনিট পরে আব্বু চিৎকার করে আমাকে ডাকে
তা আমি ছুটি আব্বুর রুমে যাই। তো রুমে যাওয়ার পর দেখি যে আব্বু বলছে আমার খুব খারাপ লাগছে, তুমি আমাকে বারান্দায় নিয়ে যাও। তো আমি আব্বুর রুম থেকে আব্বুকে ধরে বারান্দায় নিয়ে আসি। তো আব্বু যখন থেকে ব্যথা শুরু হয় তখন থেকে আব্বু জাস্ট বুকে হাত দিয়ে রেখেছিল যেখানে ব্যথা করছিল। আব্বু বসতে পারছিল না, শুতেও পারছিল না, আজ হয়েছিল বিছানায়। তো আমি আব্বুকে ধরে বারান্দায় নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর আব্বুকে চেয়ারে বসিয়ে দিই। তো তারপর আব্বু বমি করে দেয়। তো বমি হচ্ছিল, তো মানে তখন আমি কান্না করতে করতে আম্মুর কাছে যাই যে আম্মু আসলে আব্বু তো বমি করছে, কয় মরে যাক, আমার কি, আমি পারবো না যেতে, আমাকে ডাকবা না। এটা আপনার মা বলে? আমার মা বলে। আচ্ছা প্লিজ, ওকে, হ্যাঁ। তারপর আর আমি মাকে ডাকতে চাইনি। তো তারপর আব্বু পরপর 3বার বমি করেছেন। তো বমি করার পরে তারপর আব্বুকে নিয়ে আবার রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর আব্বু মানে হাত জোর করে মানে আমাকে বলছে যে আমাকে মাফ করে দিও। তো আমি বলছি তুমি এভাবে কেন কথা বলছো? বলছে যে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। মানে আমি তখন এতটা মানে আমি তো কিছু বুঝতাম না তখন। আমি যদি এখন যদি থাকতাম ওই সিচুয়েশনে, আমি হয়তো বুঝতে পারতাম যে আব্বু হয়তো আর বেশিক্ষণ থাকবে না, এই জন্য এভাবে বলছে। বাট তখন আমি বুঝিনি আসলে। তো বলছে বাবা এভাবে কথা বলো না বাবা, তুমি ঠিক হয়ে যাবা, ভাইয়া আসবে একটু পরে, তোমাকে হসপিটালে নিয়ে যাবো, তুমি ঠিক হয়ে যাবা, কিছু হবে না। তো তারপর ভাইয়া 5টার দিকে, ভাইয়া মেবি 4টার দিকে বাসা থেকে বের হয়, ওর বাসা থেকে। তখন ঝড় বৃষ্টি থেমে গেছে, বাট স্টিল কোথাও অ্যাম্বুলেন্স নেই। তো ভাইয়া হেঁটে হেঁটে রাত 4টায় স্বাভাবিকভাবে, একটা ছোট শহর। ভাইয়াটা কোন ভাইয়া ছিল? ভাইয়া ওই যে আমি বললাম যে কাজিনকে ফোন করছিল রাত থেকে। মানে কি ভোর 4টা? হ্যাঁ, তো ভোর 4টায় আমার ভাইয়া বাসা থেকে বের হয়ে যায়, হসপিটালে যায়। সে কোনোভাবে কোনো অ্যাম্বুলেন্স ম্যানেজ হয় কিনা। এই সময়ের মধ্যে মা আসেনি রুমে? মা একবারও আসেনি। আচ্ছা। তো পরে একটা রিকশায় আমি উঠি, আর একটা রিকশায় বাবাকে নিয়ে ভাইয়া উঠে আব্বুকে হসপিটালে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ওখানকার ডক্টররা চেক করার পরে বলছে যে একটা মাইমরে স্ট্রোক হয়েছে, বাট যদি সময় মতো আনতে পারতেন হয়তো অবস্থা এখন খুবই মানে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, আমরা দেখছি, যদি রাতে আনতে পারতেন। জিজ্ঞেস করেছে যে কখন থেকে এরকম হচ্ছে। তো যখন আমি ডিটেল বললাম ডক্টরকে, তখন বলছে যে রাতে আনা উচিত ছিল। তো বললাম আসলে রাতে এরকম সিচুয়েশন ছিল না যে আমি হসপিটালে নিয়ে আসবো আব্বুকে। তো তারপরে এসিজি করা হলো, সব চেক আপ করা হলো। আব্বুকে আব্বু সারা রাত ঘুমায়নি, তো আব্বুকে ঘুমের ইনজেকশন দেওয়া হলো ঘুমানোর জন্য। তো 7:30টার দিকে আমি আম্মুকে ফোন করলাম, আব্বুর ফোনটা আমার কাছে ছিল। তো আমি আম্মুকে ফোন করলাম যে আম্মু এই ঘটনা, আব্বুর তো স্ট্রোক হয়েছে, তো ডক্টর এটা বলেছে। তো বলতেছে যে তুমি আমাকে কেন ফোন দিয়েছো, তোমার বাবা তুমি দেখো, আমাকে কেন বারবার ফোন দিয়ে বলতেছো। বলছে যে আম্মু আমি একাকে এখানে কি করব, তুমি আসবে না? বলতেছে যে না আমি আসতে পারবো না, এখন টাকা পয়সার একটা ব্যাপার ছিল, কারণ আমি আসার সময় তো আমি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, ভাই আর কি হসপিটাল মেডিসিন যা কিছু লেগেছে ভাইয়া এনেছে। তো তারপর আমি আম্মুকে বললাম যে আমার তো টাকা লাগবে, হসপিটালে তো টাকা লাগবে, তুমি তোমার বাবাকে বলো কোথায় টাকা রেখেছি, এসে নিয়ে যাও, আমি কিছু জানি না, আমাকে আর ফোন দিবা না, আমাকে বিরক্ত করো না। তো তারপর আমি মাকে ফোন দিই না, আমি আমার চাচুকে ফোন দিই। আমার ছোট চাচু আমাদের বাসা থেকে 15 মিনিটের দূরত্বে থাকতো। তো চাচুকে ফোন দিয়ে বললে যে চাচু আব্বু তো এরকম হসপিটালে, তো আপনি আসেন। সে বলল যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি, আমার অফিস আছে, আমি এখন আসতে পারবো। তো তারপরে আর কি ডক্টররা আব্বুকে কেবিনে শিফট করলো। ফার্স্ট রাতে ইমার্জেন্সিতে ছিল, তারপর কেবিনে শিফট করার পরে আমি আবার প্রায় মনে হয় তো 8টার দিকে আব্বুকে ফোন করি, তুমি কি একটু স্যুপ অথবা রুটি সবজি একটু বানাতে পারবা আব্বুর জন্য? বলে কেন, আমি কেন বানাবো, তোমার দরকার হলে তুমি এসে বানিয়ে নিয়ে আসো। আপনি কোন ক্লাসে পড়েন তখন? আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ, ওকে। তো কি মনে করে আম্মু আবার প্রায় আধা ঘন্টা পরে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে একটু পরে তো বুয়া আসবে, তো বুয়া আসলে আমি বুয়াকে দিয়ে নাস্তা বানিয়ে পাঠিয়ে দিব। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো বুয়া আসছে, পরে হয়তো বুয়াকে দিয়ে নাস্তা বানিয়ে আম্মু নিজে এসেছে 9:30টার দিকে। এসে বলতেছে যে এই যে নাস্তা দিলাম, এখন আমি যাচ্ছি, আমাকে আর বিরক্ত করবা না, আমাকে আর ফোন দিবা না, কি করো তুমি করো, তোমার বাবার জ্বরে তাকাচ্ছ, ওখান থেকে নিয়ে তুমি খরচ করো, আমাকে বিরক্ত করো না তুমি। তো তারপর ডক্টর বলল যে আব্বুর মোটামুটি অবস্থা ভালো, স্টেটে কিন্তু স্যালাইন চলছে। তারপর বলল যে এখন মোটামুটি ভালো আছে। তো আরেকটা কথা বলে রাখি, হসপিটালটা ছিল আমার চাচির ভাইয়ের আর কি। তো ওই আঙ্কেল এসে বলল যে সেই হিসেবে আব্বুর আর কি একটু এক্সট্রা কেয়ার হচ্ছিল। তারপর আর কি ডক্টররা আর আব্বুকে কেবিনে শিফট করলো, ফার্স্ট রেট ইমার্জেন্সিতে ছিল, তারপর কেবিনে শিফট করার পরে
আমি আবার প্রায় মনে হয় 9টার দিকে আম্মুকে ফোন করি, তুমি কি একটু স্যুপ অথবা রুটি সবজি একটু বানাতে পারলো আব্বুর জন্য? ধরে কেন, আমি কেন বানাবো, তোমার দরকার হলে তুমি এসে বানিয়ে নিয়ে যাও। জি, তো তারপর আম্মু বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে তুমি বাসায় আসো, তুমি আমার মধু বাসায় আসো। তো আমি বলতেছি যে বাসায় কেন যাবো, আব্বু তো একা থাকবে। তো বলছে যে সমস্যা নেই, তুমি আসো, তোমার বড় খালামণি যাচ্ছে। তো আমি বললাম যে বড় খালামণি কেন আসে, বড় খালামণিকে দেখলে তো আব্বু রেগে যাবে। মানে আমার বড় খালামণির সাথে আব্বুর একটু সমস্যা ছিল। আচ্ছা, সমস্যা ছিল বলতে যে মানে বড় খালামণির মানে বিহেভিয়ারের জন্য আব্বু বড় খালামণিকে পছন্দ মতো একটা অ্যাভয়েড করতো আর কি। আচ্ছা, তোমাকে যে আব্বু যদি রেগে যায় তখন তো আব্বুর জন্য তো এটা মানে খারাপ হতে পারে। এই যে যাকে পছন্দ করে না ঘুম থেকে অসুস্থ অবস্থাতে যদি উঠে তাকে দেখে তখন তো স্বাভাবিকভাবেই তার খারাপ লাগবে। যে মানুষ তো চাই যে অসুস্থ থাকলে তার প্রিয় মানুষজন তার পাশে থাকবে। তো তারপর আমি বলি যে না আমি আসবো না, আমাকে আব্বু মানে অনেক ফোর্স করে যে তুমি এখনই আসবা এবং তোমার চিন্তা করার কিছু নাই, তোমার বরখার মনে আপুকে টেক কেয়ার করবে, তারপর তুমি বাসায় থাকবা, আমি আবার ফ্রেশ হয়ে আমি যাব হসপিটালে। তা আমি এর মধ্যে বরখারামনিস চলে আসে। বরখারামনির সাথে ছিল আমাদের একটা মামা, আম্মুর কাজিন ছিল। আচ্ছা, তো ওনা আসার পরে আমি বাবা ঘুমাচ্ছিল, তো আমি গিয়ে বাবার কাছে গেলাম। তো গিয়ে বাবার মাথায় হাত রেখে আমি বললাম বাবা তুমি কি ঘুমাচ্ছ? তো আব্বু একটু করে চোখ খুলেছে, তো খুলে বলছে মানে ইশারা করে বলছে যে না ঘুমাচ্ছি না। তো আম্মু আমাকে বাসায় ডেকেছে বা আমি বাসায় যাচ্ছি, আমি গিয়ে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না, মাও চলে আসবে, তুমি থাকো, আমি আসছি। তো আব্বু জাস্ট চোখ দিয়ে ইশারা করলো চোখে। তো দেন আব্বু একটু সাইডে ফিরে যখন ওদেরকে দেখেছে তখন আর কি আব্বুর মানে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক আমি তো চলে আসলাম বাসার। এর মধ্যে আমি বাসায় আসার প্রায় 15-20 মিনিট পরে আমার খালা হচ্ছে আম্মুকে ফোন দেয়। ফোন দিয়ে বললে যে ভাইয়ের অবস্থা ভালো না, তুই তাড়াতাড়ি আয়। তো আমি আম্মুকে বিহনে বলতেছি যে আমি তো মাত্র দেখে আসলাম যে আব্বু চুপচাপ শুয়েছিল আর ডক্টরও বলে গেছে যে এখন ঠিক আছে, তো হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেল? কোথায় আমি যাই না, ঠিক আছে আমি গিয়ে দিচ্ছি। তো আমি বলছি যে আমিও যাবো। আর আমি বলছি তোকে যেতে হবে না, তুই ফ্রেশ হয়ে খেয়ে দে তারপর আয়। তো আমি অনেকবার রিকোয়েস্ট করলাম আম্মুকে যে আম্মু প্লিজ আমি যাই, আমি তোমার সঙ্গে যাই। তো বলছে না তুই যাবে না, তুই থাক, আমি যাচ্ছি। তো আম্মু চট করে রেডি হয়ে আম্মু গেল হসপিটালে। তো আম্মু মিলিয়ে 3:30টার দিকে হসপিটালে গিয়েছে। আচ্ছা, তো যাওয়ার পরে আমি ফোন দিচ্ছি, ফোন ধরছে না। আমি ফোন দিচ্ছিলাম যে কি হয়েছে, এখন কি অবস্থা, আব্বু ঠিক আছে কিনা। তো যাই হোক আমি মাত্র খেতে বসেছিলাম আর কি। তো খেতে বসার সাথে সাথে আম্মু আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে যে ড্রয়ারে টাকা আছে, সবগুলো টাকা নিয়ে হসপিটালে আয়। আমি বলছি কেন, আব্বু কি অবস্থা এখন? বলছে হ্যাঁ তোর আব্বুকে ঢাকা নিতে হবে, অবস্থা ভালো না, অক্সিজেন দিয়ে রাখছে, তোর আব্বুকে ঢাকা নিতে হবে, তুই এই টাকাগুলো নিয়ে আয়, এখানকার তুই বিল পে করতে হবে, ঢাকায় গেলে টাকা লাগবে, তো তার টাকাগুলো নিয়ে আয়। আচ্ছা, তো আমি আর খেতে পারলাম না। আমার এর মধ্যে আমার ভেতরে এত অস্থিরতা শুরু হয়েছে যে আমি কান্না শুরু করে দিয়েছি, যেহেতু আমার কেমন মানে করে পর্যন্ত খারাপ লাগছিল। তো তারপর আমি টাকা নিয়ে চট করে বের হলাম। তারপর আমি হসপিটালে আসার পরে দেখিয়েছে আমার একজন চাচু বাসা হসপিটালের নিচে দাঁড়িয়ে আছে। তো আমি রিক্সা থেকে নামার সাথে সাথে চাচু আমার হাত ধরেছে। তো ধরবে বলতেছে যে চল উপরে চল। আমি বলে যে আব্বুর কি হয়েছে? তখন আমি মানে আমার খুব খারাপ লাগছিল যে আমার মানে মনে হচ্ছিল যে আব্বু নেই। তো বলছি যে অত্তি করে বল আব্বুর কি হয়েছে। তো আব্বুর কেবিন ছিল যে 3 তলায়। তো দেন আমি গেলাম, তো চাচু একটা সময় আমার হাত ধরে আছে। 3 তলাতে যাওয়ার পরে দেখে যে আব্বুর মানে কেবিনের দরজাটা খোলা, দরজার সামনে অনেক মানুষ। তো আমি গিয়ে আমি চিল্লানো শুরু করেছি যে হার্ট অ্যাটাক করেছে পেশেন্টের, পেশেন্টের রুমের সামনে দরজা কেন খোলা থাকবে, তো মানুষ কেন এখানে হইচই করছে, আপনারা সরেন এখান থেকে, আমরা আবার ডিস্টার্ব হবে। আমি এটা বলতে বলতেই রুমে ঢুকে দেখি যে আমার মা খালা একটা বেডে বসে আছে আর আমি দেখি যে আব্বু শুয়ে আছে। মানে আমি তো কোনো খেয়াল করিনি আব্বুর মাথা নিচে বালিশ নেই অথবা আমি স্যালাইন 3টা লাইন, মানে আমি কিছুই খেয়াল করিনি আর কি। আমার কাছে জাস্ট মনে যেত মালিশ শুয়ে আছে, ওভাবে শোয়াই আমি দেখে গিয়েছি আব্বুকে। তারপর মাথার কাছে হচ্ছে আমার চাচু বসে আছে, যে চাচুকে আমি সকালে ফোন দিয়েছিলাম যে উনি বলছে অফিস আছে আমি আসতে পারবো না, উনি বসে আছে। চাচি এসেছে, উনি দাঁড়িয়ে আছে। তা আমি আব্বুকে দেখে ও তখনও কিন্তু বুঝতে পারিনি যে আব্বু নেই। আমার বড় খালামণি হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরে। তো জড়িয়ে ধরে আমাকে বলে যে কি একটা সর্বনাশ হয়ে গেল, তোরা এতিম হয়ে গেলি। মানে উনি খুব জোরে চিৎকার করে করে কান্না করছে, উনি এইভাবে বিলাপ করে করে বলছে কি সর্বনাশ হয়ে গেল, তোরা এতিম হয়ে গেলে এখন তোদের কি হবে। এইটা যখন বলেছে তখন জাস্ট আমি আব্বুর দিকে তাকিয়ে তখন আমি খেয়াল করেছি যে আব্বুর মাথার নিচে বালিশ নেই। তো
আমি নর্মালি আমি আমার আব্বু মৃত মানুষকে ভয় পেতাম আর কি। মানে লাইক আমাদের বাসার আশেপাশে বাসায় যদি কেউ মারা যেত আমার আব্বু ওই বাসার সামনে দিয়ে 40 দিন যেতাম না। আমাদের একটা ধারণা ছিল যে মানুষ মরে গেলে ভূত হয়ে যায়, তারা এসে ভয় দেখাবে। আব্বুরও সেই ওই ভীতিটা ছিল, আমার ওই ভীতিটা ছিল। আমরা ওই দিক দিয়ে না গিয়ে অনেকখানি ঘুরে যেতাম। তো বাট তখন আমার কোনো মানে আমার মধ্যে কোনো ওই ভয়টা অথবা এরকম কিছুই নেই। আমি আব্বুর কাছে গিয়ে আমি আব্বুকে এভাবে ধাক্কা দিতে জানছি, আব্বু কি হয়েছে তোমার, তুই উঠো, তুই তোমার অনেক আসেছিল। তখন আমার চাচিকে আমাকে ধরলো, আমার একটা ভাই এসে আমাকে ধরলো। তা আমি ভাইয়াকে ধরে আমি চিৎকা করে করে কান্না করছিলাম। বাট আমার আম্মুর একটু কান্না করেনি। আমার আম্মু চুপ হয়ে বসে আমাকে বলতেছে যে এইভাবে কান্না করে কি আছে। আমাকে বলতেছে, আমি যখন আমাকে বসাই দিছে আমার পাশে, আমাকে বসাই দিছে আমার ভাইয়া, তো বলতেছে যে এভাবে কান্না করতেছো কেন, এভাবে কান্না করার কি আছে, টাকা আনছো, টাকা দাও। আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম যে মানে সামনের বেডে আব্বু এভাবে পড়ে আছে আর সে আমার সাথে এভাবে কথা বলছে। তারপর আমি অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। তারপর আমার সাথে ব্যাগ ছিল, নিজেরই আম্মু ব্যাগটা নিয়ে যা ভাইয়াটা সকালেও আব্বুকে হসপিটালে নিয়ে আসছে। ওকে বললো যে যা গিয়ে বিল পে করে হসপিটালে ঝামেলা শেষ করে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে নিয়ে যেতে হবে। তো এর মাঝে আমার আপু ফোন করছে, আপু ঘুমাইছিল। তো ঘুম থেকে উঠতে পারলে ভাইয়া যখন বলছে যে আব্বু অসুস্থ, হসপিটালে তুমি আমাকে ফোন করো। তো আব্বু আমার পাশে বসে ফোন ধরে বলতেছে যে তোমার আব্বুকে ঢাকা নিয়ে যাচ্ছি আমরা। সেটা হয়তো আপনি ইজিলি ব্যাক করতে পারেন, সেই জন্যই সে বলেছে, পরে হয়তো সময় নিয়ে বলবে। আমি ভুল এটা কেন বলেছে আমি শুনলেই বুঝতে পারবে না। তো তারপর হসপিটালে আমিও গেলাম ভাইয়ার সাথে ফর্মালিটিস ইয়ে পড়তে। তো টাকা পে করার পরে তো ওদের আব্বুর যে একটা ফাইল ছিল হচ্ছে সকাল থেকে হচ্ছে যে টেস্টগুলো হয়েছে প্রেসক্রিপশন, সেগুলোর একটা ফাইল থাকে। তো প্লাস হচ্ছে দুপুরে হচ্ছে ডক্টর রেফার করে দিয়েছিল ঢাকায় যে হসপিটাল ডক্টরের কাছে, মানে সব পেপারসের যে একটা ফাইল ছিল। তো হসপিটাল থেকে নর্মালি বিল পে করার পর ফাইলটা তো দিবে। তো ভাইয়া যখন জিজ্ঞেস করেছে যে ফাইল কোথায়, তখন বলছে যে ফাইল তো এসে নিয়ে গেছে। তো বলছে যে ফাইল কে নিয়ে গেছে, আমরা তো ফাইল নিয়ে নিই। তো বলছে যে ডক্টর যখন রুমে গিয়েছে অক্সিজেন যখন দেওয়া হয়েছে পেশেন্টকে, তখন আপনাদের একজন রিলেটিভ এসেছিল, এসে বলেছে যে অমুক কেবিনের অমুকের ফাইলটা ডক্টর চেয়েছে, আমরা তো দিয়ে দিয়েছি। তো উপরে গিয়ে ভাইয়ার সবাইকে জিজ্ঞেস করলো ওখানে যারা যারা ছিল, তো সবাই বলতেছে যে না আমি তো নিইনি। তো ফাইলটা যাই হোক পাওয়া গেল না। তারপর অ্যাম্বুলেন্সে করে আব্বুকে আমাদের বাসায় নিয়ে আসা হলো। তো বাসায় নিয়ে আসার সাথে সাথে দেখেছি আম্মু ওদিকে ফোন টোন দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে যে মানে যত তাড়াতাড়ি পসিবল মাটি দিতে হবে। বাট আপু যখন দেশের বাইরে চলে যায় তখন আপু এভাবে বলে যায় যে মানে যদি কখনো মানে আব্বু হোক আম্মু হোক কেউ যদি মারা যায় তাকে রেখে দিবে আমি না আসা পর্যন্ত, আমিও আসবো দেখবো তারপর আমার কি হবে। আপু এটা বলে গিয়েছিল। তো আপু শ্বশুর বাড়িতে যখন জানানো হয় যে আব্বু মারা গেছে, তখন বলে যে ঠিক আছে আমরা আসছি, আপনারা ওখানে সব কিছু ঠিকঠাক করেন, ওনাকে গোসল করেন, তারপর আমরা ঢাকায় নিয়ে এসছি ওনাকে। মানে আপু শ্বশুর বাড়ি তো এটা যার জন্য আপু শ্বশুর বাড়িতে সেম কথাটাই বলেছে, মানে শ্বশুর শাশুড়ি ছিল তো ওদেরকে বলেছে যে মানে যারই কিছু হোক না কেন আমাদেরকে ছাড়া কিন্তু আপনারা মাটি দিবেন না, আমরা দেখব। তো ওইভাবে আপু শ্বশুরও ফোন দিয়ে বলে যে ঠিক আছে ভাইজানকে নিয়ে আসতে হবে ঢাকায়, নিয়ে এসে আমি ব্যবস্থা করছি। এখানে বারডেমে সম্ভবত ছিল হিমাগার আছে, তো ওখানে বললো যে ওখানে রাখবো, আমি সব ব্যবস্থা করে আমি আসছি। বলছে যে না আপনাদের আসতে হবে না, যত তাড়াতাড়ি পসিবল মাটি দিয়ে দেবো, মোর মতো ব্যক্তির আত্মা হচ্ছে কষ্ট পাবে, বেশিক্ষণ রাখা যাবে না। তো বলেছে যে না মানে আপুর কথা বলছে যে বৌমা তো বলে গেছে, তা আমাকেও বলে গেছে, তা আমি তো এটা পারবো না, আমি বৌমাকে কি জবাব দিব, আপনি যদি মাটি দিয়ে দেন। সে বলতেছে যে আপনাদের কষ্ট করে এখন সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের এখন কষ্ট করে আসতে হবে না, আর আপনারা আসলে আসেন, তা আপনারা আসার আগে আগে মাটি দিয়ে দিব। মানে আম্মু পুরো ক্রেজি হয়ে গিয়েছে মাটি দেওয়ার জন্য। মানে আমার চাচুরা ফোন দিয়ে বলতেছে যে আমার আরেকটা চাচা গ্রামের বাড়িতে থাকে, তা আমার চাচা ফোন দিয়ে বলতেছে যে তুমি এখানে নিয়ে আসো, আমাদের পারিবারিক কবরস্থানে মাটি হবে। সে বলতেছে না আমি ওখানে নিব না, ওর এখানেই মাটি হবে। তো এগুলো নিয়ে আম্মু খুবই মানে রীতিমতো ঝগড়া করতেছেন। আম্মু কিন্তু স্টিল মানে এক ফোঁটাও কান্না করেনি, একটুও টান্না করেনি। তো সে আমার চাচার সাথে ফোনে ঝগড়া করতেছে যে না আমি এখানে মাটি দিব, আপনাদের যদি দেখতে ইচ্ছা করে আপনারা এখানে আসেন, এসে দেখে যান। কোনোভাবে রাজি করতে পারতেছে না যে না পারিবারিক অবস্থানে তার মাটিটা হবে। ওইদিকে আপু বারবার ফোন করে বলতেছে যে
তুমি একটু আব্বুর সাথে কথা বলো তো। তো বলছে এখন তো কথা বলতে পারবে না, এখন তো হচ্ছে যে কি অক্সিজেন দিয়ে রাখছি এটা সেটা এগুলো বলতেছে। তো বলছে যে আব্বুকে বলতেছে আমি এখন অ্যাম্বুলেন্সে। তো বলছি ঠিক আছে আব্বু কথা বলতে না পারলেও সমস্যা নেই, তুমি আব্বুর কানের কাছে ফোনটা দাও, আমি আব্বুর সাথে কথা বললে আব্বু বেটার ফিল করবে, আব্বুর ভালো লাগবে আমার ভয়েস শুনলে। সে বলছে না এখন না, এখন না, আমি হসপিটালে যাই তোমার সাথে কথা বলাই দিব। তো এইভাবে ওদেরকে আপুকে এইভাবে হ্যান্ডেল করতেছেন। তারপর হচ্ছে আমার চারটা জীবন ঝগড়া করতেছে এবং মাটি দেওয়ার জন্য খুবই পাগল হয়ে গেছে। মানে আপনার কথা অনুযায়ী যদি আমি সবকিছু মেনে নিই তাহলে বলতে হবে যে সে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। হ্যাঁ, একটা শয্যাশায়ী আচরণ যেটাকে বলে, সে কারো কথাই শুনছে না। লাইক একজন মহিলার যে হাজবেন্ড মারা গেলে যেরকম বিহেভিয়ার থাকা উচিত ওরকমের কিছু ছিল না, অনেক বেশি ডেসপারেট ছিল, হার্ড ডিসিশন। তো তারপর সবাই বুঝাই যে এরকম করার কিছু নেই, আপনি একটু শান্ত হন। যেহেতু তার বাবা মা ভাই সবার কবর ওখানে, তো ওনাদের ভাইরাও যাচ্ছে, ওনাদের কথাটা আপনাকে মানতে হবে। তো সবাই বোঝানোর পরে কি উনি আর কি বলে, আচ্ছা ঠিক আছে। আব্বুকে গোসল করানো হয়, করানোর পরে রাত 8টার দিকে সম্ভবত, অথবা 8টার পরে আব্বুকে একটা ট্রাপে নিয়ে আসা হয়। মানে আমাদের বাসা থেকে আমার দাদুর যে গ্রাম 1 ঘন্টার দূরত্ব ছিল আর কি। জি। তো ওখানে তারপর আমুররা যাওয়ার জন্য মাইক্রোটা সবকিছু অ্যারেঞ্জ করার। তো আমি বলে যে আমি যাব, বলে না আমি তোমাকে যেতে হবে না। তা আমাকে বাসায় আমার ছোট খালামণি ছিল, আরও কে ছিল, তো ওদের কাছে আমাকে রেখে আম্মু চলে যায় ওদের সাথে গ্রামের বাড়িতে মাটি দেওয়ার জন্য। আচ্ছা। মাটি দিয়ে রাতের 12:30 পৌনে 1টার দিকে চলে আসে, সবে আবার ব্যাক করে আর কি। কিন্তু স্টিল আবুর সাথে সে কথা বলতেছে যে বাবা বেঁচে আছে। বাবা বেঁচে আছে, বাবা হসপিটালে। আপু বারবার ফোন দিয়ে বলছে যে কথা বলা দাও, সে মানে বলাচ্ছে না আর কি। তো দেন মেবি 12:30 1টার দিকে আসলো বাসায়। তো আসার পরে তখন কি আপু আর শাশুড়িকে বলেছে যে আপনাদের আসতে হবে না, আমি যেহেতু মাটি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি, তো আপনারা সকালে আসেন, রিল্যাক্সে সকালে আসেন, এখন নাস্তা হবে না। তো তারপর ওরাও আসলো না। তো তারপর আপু কি সকাল আমাদের সময় সঙ্গে 6:30টার দিকে আপুকে ফোন দিয়েছে, ভাইয়াকে ফোন দিতে আপু কলেজে ছিল। ভাইয়াকে আমি কাউকে কিন্তু জানাইনি। তো 6:30টার দিকে ভাইয়াকে ফোন দিয়ে বলছে যে তোমার আব্বা তো মারা গেছে। তো বলছে কেউ মানে কি আপনি তো একটু আগেও বলছেন, মানে রাতেবেলাও যখন কথা হয়েছে যখন তো আপনি বলছেন যে আব্বা ঢাকায় হসপিটাল এখন মারা গেছে, মানে কি বলতেছেন এগুলো, আমি ভাইয়া বিশ্বাস করতে পারতেছে না। তো বলতেছে হ্যাঁ এরকম মারা গেছে, মাটিতে আসছে, ওই ডিটেলস বললো আর কি। তো তাহলে আপনি কেন বিকাল থেকে বলছেন যে আপনি আব্বুকে ঢাকা নিয়ে আসতেছেন, এগুলো তো কেন বলছেন, মিথ্যা কথা কেন বলছেন? পরে বলে যে ও তো বলেছে যে আপনাদেরকে তো বলা হয়েছে যে কেউ মারা গেলে রাখতে হবে, আমরা দেখবে তারপর মাটি হবে, তো আপনি কেন মাটি দিয়ে দিলেন? ভাই আমার সাথে এভাবে কথা বলতেছিল। তো বলতেছে না আমার ইচ্ছে হয়েছে আমি দিছি, এখন তো কিছু করার নেই। ভালো আপু কথা বলছে যে ওকে জানাও ও কোথায়। তো বলতেছে ঠিক আছে ওকে আপনার জানাইতে হবে না, আমি জানাচ্ছি, আমি আমার ওয়েতে ওকে জানাবো। তো তারপর আপু কলেজে ছিল, তো আপু কলেজ থেকে আসার পরে ওর মধ্যে বাসায় হচ্ছে আপুর কিছু ফ্রেন্ডকে ভাইয়া ডাকে, ওরা সবাই আসে। তা আপু বাসায় এসে দেখে আপু ফ্রেন্ডরা বাসায়, ভাইয়া বাসায়। তারপর বলছে কি হয়েছে তোমরা হঠাৎ করে বাসায় না জানিয়ে? তো বোঝে আসলাম আর কি। তো ওরা অনেক খাবার টাবার রান্না করে আনছে, তখন আপুকে খাওয়াইছে। খাওয়ানো দাওয়ার পরে তারপর আপুকে বলছে যে এরকম আব্বু তো মারা গেছে। তখন আপু খুব সব যায় মানে কি আম্মাকে তো বলা হয়েছে যে হসপিটাল বলে আব্বু ঢাকায়, আম্মুকে আমার মিথ্যা কথা বলছেন। দেন আম্মুকে ফোন করে বলে যে তুমি কেন মিথ্যা বললাম। যাই হোক অনেক কথা বলে, আম্মু বলে যে এরকম মৃত মানুষকে রাখতে হয় না, কষ্ট পায়। তো এগুলো নিয়ে আর কি অনেক হয়, বাট তখনও মানে বুঝতে পারিনি যে আসলে ব্যাপারটা কি হয়েছে। তো এর মাঝে কথা ওঠে আব্বুর ফাইলটা নিয়ে। এটা নিয়ে যখন কথা ওঠে যে ওই ফাইলটা কোথায়, আমার বড় খালের ছেলে হচ্ছে ডাক্তার। তো ভাইয়া এসে বলে যে আমি রিপোর্টসগুলো দেখব। আমার কাছে মনে হচ্ছে যে ডাক্তারদের কোনো একটা অবহেলার কারণে বা ভুল কোনো কিছুর কারণে এরকমভাবে ফাইলটা মিসিং। হ্যাঁ, এই জন্য ওরা হসপিটাল থেকে ফাইলটা মিসিং করে দিয়েছে। আমরা একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, আজকের এই গল্পটা একটু যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে সেটা সামনের দিকে কি পুরোপুরি অন্যদিকে মনে নেবে, বিকজ আইসক্যামিয়ার স্টোরি এবং ইটুকুতে যদি নাটক বা সেই নামে ট্যাগ করা আছে, ওকে আমরা যেখানটা ছিলাম যে এক ধরনের স্বেচ্ছাচারী আচরণ, মার বাবাকে কবর দেয়া নিয়ে, এবং তারপরে মেডিকেল রিপোর্টটা খুঁজে পাওয়া যাচ্ছিল না যে মেডিকেল রিপোর্টে কি আসলে আছে। হ্যাঁ, তারপর আপনার ভাইয়ার ধারণা ছিল যে ডাক্তারদের কোনো অবহেলার কারণে হয়তো এরকম হয়েছে। তারপরে এটা নিয়ে মোটামুটি ভালো একটা হসপিটালে গিয়ে ইনকোয়ারি করে। তো ওরা সিম রিপ্লাই দেয় যে আমাদের কোনো ফল্টস নেই, কেউ নিয়ে গিয়েছে, আপনার রিলেটিভের মধ্যে থেকে কেউ ফাইলটা নিয়ে গিয়েছে। তারপর তো আম্মুর এই ব্যাপারটা নিয়ে আসলে কোনো ছিল না যে তোমাদের এত বাড়াবাড়ি করতে তো কী দরকার, খাম্মাখা মারা গেছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, তো কেন ওদেরকে দোষারোপ করা তো লাভ নাই।
খামাখা ফাইল হারাইছে ফাইল দেখি তখন কি হবে, ফাইল তো এখন কোনো দরকার নাই। তো তারপর আর কি আমিও তখন করি যে না আসলে এটা তো দরকার, ডাক্তারদের কারণে হয়তো এরকম কিছু হয়েছে। তো তারপরে গিয়ে আর কি এটাকে নিয়ে আর তেমন হয়নি। তো হসপিটালে ওরা বলেছিল যে আপনাদের ওই দিন যেসব রিলেটিভরা ছিল সবাইকে যদি মানে আমাদের সামনে মানে আনতে পারেন, রিসেপশনে যিনি ছিলাম উনি বলেছে যে তাহলে আমি চিনে ফেলবো। আচ্ছা, আমার মধ্যে আচরণ বলতে আমি তো বাসা থেকে বাইরেও হতাম, গ্রেডিশনস থাকতো যে আপার সাথে বাইরে যাব, তারপর আমার শালি বোন ছিল তার কাছে যাব, তার বাসা যাব বা যেতে দেবে না। আপ্পা তো আমার পিতা, সে আমাকে বলবে যে না এখন আমরা বাসা থেকে বের হতে পারছি না, একটু ওয়েট করো। দ্যাটস ওয়াই কিন্তু ভয় লাগতো আমার তখনও, যে অনেক বেশি মেল ফ্রেন্ড যারা আমি বিউআর টিআইবিতে তো যারা স্টুডেন্ট ছিলাম আমার বন্ধুগুলো, তো আমি হচ্ছে মানে প্রচন্ড মানে পড়াই বকাই করলার আর কি, ঠিক আছে। আমি জাস্ট ফ্রেন্ডদের সাথে আমার বাবার চাটা আমি এক্সপেকটেশনটা করা খুব, আর যেটা করতাম বোন ক্যামেরান ফ্যামিলিতে যত আত্মীয় মনে করেন মামা মামা যারা ছিল সবাইকে আমি ফোন দিয়ে কল করিয়ে নিয়ে বলতে, এটা ছিল আমার মধ্যে আচরণ, ঠিক আছে। আচ্ছা, আমার মধ্যে আচরণ বলতে আমি তো বাসা থেকে না। মেল ফ্রেন্ডের সঙ্গে টাইম পাস করা, যেহেতু বাবা নাই সো ডেসপারেটলি মাকে অ্যাভয়েড করে অন্য কোনো দিকে না, যাওয়া। ওরকম কোনো মেল ফ্রেন্ড আমি যাদের সাথে হয়তো আমি বাইরে, আমি গার্লস স্কুলে পড়তাম, আমার ওরকম মেল কোনো ফ্রেন্ড ছিল না। ওকে, তো আমার যা ফ্রেন্ড ছিল, আমি আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ও আমাদের বাসারই ছিল আর কি। ও আরেকটা কথা বলি যে আমরা যে এলাকাটায় বাসা করেছিলাম ওইখানে আমার জন্ম হয়, মানে আমার যখন জন্ম হয় তখন আমরা ওই এলাকাতেই থাকতাম বাট ভাড়া থাকতাম। তো পরবর্তীতে গিয়ে আমরা ওখানে বাসা করেছিলাম। তো আমার যে ছোটবেলার বন্ধুগুলা ছিল তো ওরা ওখানকারই ছিল। তো সেই হিসাবে জাস্ট ওদের আম্মুকে নিয়ে আসে আম্মুকে বোঝাচ্ছিল, মোটিভেট করছিল। তো এর মাঝে যেটা হয় যে অক্টোবর মাসে আমার দুঃসম্পর্ক আত্মীয় হঠাৎ করে আম্মু বললো যে ওরা আসবে। আম্মু অনেক আয়োজন করতেছিল, বাজার টাজার করছে, রান্না করতেছে, তারপর আন্টি আসছে, আমার বান্ধবীর মা আসছে, বোন আসছে। তো বাসার মতো একটা উৎসবের মতো একটা ব্যাপার যে অনেক রান্নাবান্না হচ্ছে, সব গুছাচ্ছে। তো আমি তখনও বুঝতে পারিনি যে গেস্টগুলা কারা অথবা কেন আসছে, দেখতে আসছিল। তো তারপর তারা আসলো, আসার পরে আমাকে তাদের সামনে, আমি তো যাবই না, কোনোভাবেই যাবো না, আমাকে জোর করে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে আমি গিয়ে যখন দেখলাম কে ছেলে, কারণ আমি হচ্ছে আমাদের বললাম দুঃসম্পর্ক আত্মীয় ছিল, তো আমি ছেলের বড় ভাইকে চিনতাম, ওকে মামা বলতে ডাকতাম। তো তারই ভাই, সে সিঙ্গাপুরে থাকতো, সে অনেক টাকা পয়সার মালিক ছিল। এবং ছেলেটা মানে মানুষের সবাই আল্লাহর সৃষ্টি, কারোর চেহারা নিয়ে অনেক খারাপ কথা বলতে চাই না বা বলতেও হয় না। তারপর আমি জাস্ট বলতে যে ছেলেটা অনেকটা লম্বা ছিল, লাইক সে দেখতে কথায় যে সে জাস্ট নিগ্রোদের মতো ছিল, নিগ্রো যেরকম অনেক কালো হয়, যে ওরা দেখতে যেরকম হয় এক্স্যাক্টলি দেখতে ওরকম ছিল অনেকটা। তো আমি জাস্ট গেলাম, যাওয়ার পর আমি যখন দেখলাম তো দেখে আমি সাথে সাথে রুম থেকে চলে আসছি। আমার মধ্যে আচরণ বলতে আমি তো বাসা থেকে তো আমি বললাম যে আমি ওখানে কেন থাকবো, কিন্তু একে আমাকে জোর করে নিয়ে গিয়েছো, আর তুমি ছেলের অবস্থা দেখছো। তারপরে বলতে তার বিষয়টা কি এরকম যে ছেলেটাকে পছন্দ হলে আপনি বিয়ে করে ফেলতেন? না, পছন্দ হলে যে বিয়ে করতাম সেটা না, আমি বলছি যে তোমার কি মানে এতটুকু মানে নেই যে তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছো, মানে তোমার রুচি বুদ্ধি কিভাবে এটা করলো যে তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিবা, এরকম একটা ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও। আচ্ছা, এই জন্য আর কি ছেলেকে পছন্দ হলে যে আমি বিয়ে করতাম ব্যাপারটা এরকম না, কারণ বিয়ের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিলই না। তো তারপর তো আমি ওখানে আর গেলাম না, ওদের সামনে আর গেলাম না, আম্মু অনেক ফোর্স করলো, দেন ওরা বিকেলে চলে গেল। তো যাওয়ার পরে আমাকে ওই আমার আন্টি তারপর আম্মু সবাই মিলে বোঝাচ্ছে কে সোনার চামচ হচ্ছে বাঁকা হলেও ভালো, ছেলে ওনা দেখতে একটু খারাপ বাট স্টাবলিশ একটা ছেলে, সিঙ্গাপুরে অনেক কিছু করেছে, তার অনেক টাকা পয়সা, তো সমস্যা কি। ওকে, ছেলে বয়স অনেক বেশি ছিল, 40 আপ ছিল। আপনি তখন ক্লাস 9-এ পড়েন? তখন ক্লাস 9-এ পড়ি, 14 থেকে 15 বছর বয়স সর্বোচ্চ। তো তারপর গিয়ে যা হোক এটা নিয়ে আমি বললাম যে না, আমি কোনোভাবেই বিয়ে করব না, আমাকে আপুর সাথে কথা বলতে দাও, আমি এখান থেকে চলে যাব, আমি তোমার কাছে থাকবো না, কিন্তু আমি বিয়ে করব না। বাট আম্মু কোনোভাবে আপুর সাথে আমাকে কথা বলতে দিচ্ছে না। আমরা এই জায়গাটা তখন থেকে আম্মুর সাথে আমার একটু মানে আরও বেশি আর কি দূরত্ব সৃষ্টি হয়ে যায়, একটু ঝামেলা হতে থাকে যে কেন বিয়ে করবি না, বিয়ে নিয়ে আম্মু খুবই আর কি ফোর্স শুরু করে। তো এক পর্যায়ে যেটা হয় যে একদিন আম্মু মানে হাত কেটে ফেলে, আর মানে ছুরি দিয়ে হাত কেটে ফেলে ব্যাপারটা নিয়ে। কেন করলো? যে বিয়ে করবি না, এটা নিয়ে বিয়ে না করিস, আমরা সুইসাইড করবো, আমি মারা যাব। তো আম্মু হাত কেটে ফেলে। তো ওদিন আর কি আমি খুব ভয় পেয়ে যাই, ভয় পেয়ে বলে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব। তো তারপর আম্মু আবার ছেলে দেখতে শুরু করে। তো এর মাঝে আমার একটা বান্ধবীর হচ্ছে কাজিন, তো তার সাথে আমার দেখা হয়েছিল, তো সে আমাকে পছন্দ করতো।
তো সে আমাকে বলেছিল, আমার বান্ধবীর মাধ্যমে সে আমাকে বলেছিল। তো বাট আমি ওরকম কিছুতে যাইনি। তো সেই শুনতে পাই আমার বান্ধবীর কাছ থেকে যে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে। তো সে আর কি আমার বাসায় প্রপোজাল পাঠায়, আম্মুর কাছে প্রপোজাল নিয়ে আসে তার ফ্যামিলির মাধ্যমে। তো তারপর আম্মু বলে যে ছেলেকে বিয়ে করবি, এই ছেলেকে বিয়ে কর, সব কিছু যদি ঠিকঠাক আছে, ছেলে দেখতো শুনতেও ভালো আছে, সব কিছু ঠিক আছে, ঠিক আছে, এই ছেলেকে বিয়ে কর, এটা নিয়ে ঝামেলা করিস না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ওই ছেলেটার সাথে আমার 2009 সালে নভেম্বর মাসে বিয়ে হয়। মানে এই ছেলেটা ম্যারিড ছিল?